বলিউড সিনেমা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। শাহরুখ, সালমান, আমির যেই হোক না কেন সবার সিনেমায় একের পর এক মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। বলিউড ধ্বংস হওয়ার অনেক কারণ থাকলেও কিছু বিজ্ঞজনের মতে বলিউড ধীরে ধীরে শেষ করে দিচ্ছে মাত্র একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, তিনি হলেন এস রাজামৌলি। এস রাজামৌলি এমন একটি নাম যার সাথে হলিউড থেকে শুরু করে বলিউডের বড় বড় ব্যক্তি কাজ করার স্বপ্ন দেখে। কারণ একটাই, যেখানে বলিউড সিনেমা তাদের বাজেটটাই কালেকশন করতে পারছে না, সেখানে এস রাজামৌলির ডাইরেক্ট করা সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। কিন্তু প্রশ্ন একটাই, বলিউড বাড়ি কে এই রাজামৌলি? একজন গরিব ফ্যামিলির ছেলে হয়ে কিভাবে দুনিয়ার সবচেয়ে বড় ফিল্ম ডাইরেক্টর হয়ে উঠলেন এই এস রাজামৌলি? এবং এটা কতটা সত্যি যে তার ডাইরেক্ট করা সিনেমা একটিও ফ্লপ নয়, সব জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা বন্ধুরা, দেশের সবচেয়ে বড় ডাইরেক্টর এস রাজামৌলির পুরো নাম বলুন তো? তার পুরো নাম হলো কুদুরি শ্রী শৈলা শ্রী রাজামৌলি। এস রাজামৌলি 1973 সালের 10 অক্টোবর বর্তমান কর্ণাটক রাজ্যের অমরেশ্বরা ক্যাম্প নামে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দক্ষিণী সিনেমার বিখ্যাত স্ক্রিন রাইটার ভি বিজয়েন্দ্রা প্রসাদ। যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই তার বাবাকে চিনতে পারবেন, কারণ আর বাহুবলী, মাগাধিরার মতো বিখ্যাত সিনেমার স্ক্রিপ্ট তারই লেখা। এস রাজামৌলি এখন দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিদের একজন হলেও তিনি প্রথম থেকেই কিন্তু এমন ছিলেন না। তার ছোটবেলা কেটেছে অনেক অভাবে। তবু জানা যায় এস রাজামৌলির দাদু নাকি জমিদার ব্যক্তি ছিলেন। তার কাছে প্রায় 360 একর জায়গা ছিল। কিন্তু এস রাজামৌলির বাবা এবং কাকা শিবশক্তি দত্ত সিনেমা তৈরির স্বপ্ন দেখতেন এবং তারা একের পর এক ফ্লপ সিনেমা করার জন্য তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়। এরপর তারা বড় ঘর থেকে নেমে এসে রাস্তার গলিতে 2 কামরার ঘরে 13 জন সদস্য নিয়ে বসবাস করতে শুরু করে। তখন রাজামৌলির বয়স ছিল মাত্র 10 বছর। তখন তাদের ফ্যামিলি সেই অভাব থেকে বেরিয়ে আসার জন্য ধীরে ধীরে সিনেমার গল্প লেখা শুরু করে। ততদিনে রাজামৌলি 12 পাস করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার মধ্যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তখনও পর্যন্ত ছিল না। তিনি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটিয়ে দিতেন, যা তার বাবার কাছে ছিল চিন্তার বিষয়। অবশেষে বাবার কথায় তিনি তার বাবার সেটে যেতে শুরু করেন। এরপর তার বাবার লেখা স্ক্রিপ্ট নিয়ে বড় বড় ডাইরেক্টরদের কাছে যেতে শুরু করেন এস রাজামৌলি। ছোটবেলা থেকেই রাজামৌলি বন্ধুদের গল্প শোনাতে পছন্দ করতেন, কেননা যখন তার বয়স ছিল মাত্র 7 বছর তখন থেকেই তার দাদি তাকে রামায়ণ, মহাভারত এবং ভগবদ গীতা শোনাতেন এবং ওই বয়সেই তার বাবা তাকে অমর চিত্র কথা নামক কমিক্সের সাথে পরিচয় করিয়ে দেয়, যা পরবর্তীকালে তার অনেক কাজে লেগেছে। এর সাথে সাথে রাজামৌলি সিনেমা দেখতে খুব পছন্দ করতেন এবং সে সিনেমার গল্প রং মিশিয়ে এমনভাবে বন্ধুদের বলতেন যেন মনে হতো সব কিছুই তার চোখের সামনে ঘটেছে। এইসব ট্যালেন্ট থাকার জন্য তার স্টোরি টেলিং কিছুদিনের মধ্যেই সকলের পছন্দ হয়ে যায়। এইভাবে কিছুদিন পরিশ্রম করার পর কে ভেঙ্কটেশ রাওয়ের আন্ডারে কাজ করার সুযোগ পেয়ে যান রাজামৌলি। এখানে 6 মাস কাজ করার পর চেন্নাইয়ের এভিএম থিয়েটারে কিছুদিন কাজ করেন। এরপর ডাইরেক্টর হিসাবে 6 বছর তার বাবাকে সাহায্য করেন। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছি এস রাজামৌলি নিজের এবং তার বাবার লেখা গল্পগুলো নিয়ে বিভিন্ন ডাইরেক্টরদের কাছে যেতেন সেগুলি ডাইরেক্ট করার জন্য, কিন্তু তিনি নিরাশা হতেন, কারণ তাদের গল্পগুলোকে কাটছাট করে সেই ডাইরেক্টররা নিজেদের মতো করে সিনেমা বানাতেন। এই ঘটনাটি রাজামৌলিকে যেমন ধাক্কা দেয় ঠিক তেমনই মোটিভেট করেছিল এবং এই মোটিভেশন থেকে তিনি পরিকল্পনা করেন তিনি নিজেই তার লেখা গল্পের ডাইরেক্টর হবেন। এবং যদিও ভাবনাটা ছিল সহজ, কিন্তু সদ্য ইন্ডাস্ট্রিতে নামা রাজামৌলির জন্য এই কাজটি ছিল অত্যন্ত কঠিন। এরপর রাইটার থেকে ডাইরেক্টর হওয়ার জন্য এস রাজামৌলি চেন্নাই থেকে হায়দ্রাবাদে শিফট হয়ে যান এবং তার আত্মীয় গুন্নাম গঙ্গারাজু, যিনি ছিলেন একজন ডাইরেক্টর, তার কাছে এস রাজামৌলি ফিল্ম মেকিং শিখতে থাকেন এবং প্রথমবারের জন্য রাঘবেন্দ্র রাওয়ের টিভি সিরিয়াল শান্তি নিভাসম জয়েন্টভাবে ডাইরেক্ট করেন এস রাজামৌলি। এভাবে দীর্ঘদিন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করার ফল হিসাবে 2001 সালে এমন একটি প্রজেক্ট তিনি পেলেন যেটি তার লাইফ পুরোপুরি চেঞ্জ করে দিল, কারণ ওই বছরে তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টর হিসাবে পা রাখেন এবং তার প্রথম ছবি স্টুডেন্ট নাম্বার 1 বানিয়ে ফেলেন। এই সিনেমাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সিনেমার হিরো ছিলেন জুনিয়র এনটিআর, যার খানদান সবাই ছিল সিনেমা জগতের সঙ্গে যুক্ত। অন্যদিকে সিনেমাটি এস রাজামৌলির জন্যও খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটু এদিক ওদিক হলেই তার এবং জুনিয়র এনটিআরের কেরিয়ার একেবারে ধ্বংস হয়ে যেতে পারত। যাই হোক, সিনেমাটি শেষ হলো এবং যেদিন রিলিজ হলো সেদিন থেকে দর্শকদের মন জয় করে নিল এই সিনেমা এবং এই সিনেমা রাতারাতি জুনিয়র এনটিআরকে স্টার বানিয়ে দিল।
সিনেমাটি কতটা হিট হয়েছিল তার একটা ডেটা থেকে আপনারা বুঝতে পারবেন। এই সিনেমাটির বাজেট ছিল 1.85 কোটি এবং এই সিনেমাটি ইনকাম করেছিল 12 কোটি টাকা। এই সিনেমাটি যেমন জুনিয়র এনটিআরের জীবন বদলে দিয়েছিল, ঠিক তেমনই জুনিয়র এনটিআরের সাথে সাথে এস রাজামৌলি এবং তার ফ্যামিলির জীবন বদলে গিয়েছিল। কারণ এরপর একের পর এক বড় সিনেমায় কাজ করার অফার আসতে থাকে রাজামৌলির। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি এস রাজামৌলি তার দাদির কাছে রামায়ণ এবং মহাভারতের গল্প শুনতে খুব ভালোবাসতেন। হয়তো এই কারণেই এস রাজামৌলি মাইথোলজিক্যাল সিনেমা তৈরি করতে বেশি পছন্দ করতেন। এরপর তিনি তার পছন্দের হিরো মোহনলালকে নিয়ে একটি মাইথোলজিক্যাল সিনেমা তৈরি করার স্বপ্ন দেখেন, যদিও সেই স্বপ্ন এত তাড়াতাড়ি সফল হয়নি। এরপর তিনি আবারও জুনিয়র এনটিআরের সাথে সিংহাদ্রি নামে একটি সিনেমা বানিয়ে ফেলেন এবং সেই আগের বারের মতো এবারেও এই সিনেমাটি একেবারে ব্লকবাস্টারে পরিণত হয়। কারণ এই সিনেমার বাজেট ছিল 8.5 কোটি টাকা এবং সিনেমাটি ইনকাম করেছিল প্রায় 26 কোটি টাকা। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন এস রাজামৌলি যতগুলি সিনেমা করছে প্রত্যেকটি সিনেমা সুপার ডুপার হিট হচ্ছে এবং তাকে রাতারাতি দেশের স্টার বানিয়ে দিয়েছে। কিন্তু এরপর তিনি এমন একটি সিনেমা বানালেন যে সিনেমাতে রাজামৌলিকে দেশের বাইরেও পরিচয় করিয়ে দিলেন। কারণ সিনেমাটি ছিল এমন একটি সিনেমা যেটা সিনেমা হলে 1000 দিন চলেছিল। বন্ধুরা, আমি যে সিনেমার কথা বলছি সেটি হলো মাগাধেরা। আমার মনে হয় এই সিনেমাটি আপনারা প্রত্যেকেই একবার হলেও দেখেছেন। এই সিনেমাটি ছিল হিস্টোরিক্যাল প্রেম কাহিনী এবং আপনাদের বলে রাখি এই সিনেমাটির রাইটার ছিল এস রাজামৌলির বাবা। সেই সময় মাগাধেরা সিনেমা এতটাই হিট হয়েছিল যে 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে গিয়েছিল এবং জাপানের বক্স অফিসে সবচেয়ে হিট সিনেমা ছিল মাগাধেরা সিনেমা। মাগাধেরা সিনেমা বানানোর পর এস রাজামৌলি রাতারাতি বেস্ট ডাইরেক্টরে পরিণত হয়ে যায় এবং সকল দর্শকের এই ধারণা হয়ে যায় ডাইরেক্টর যদি রাজামৌলি হয় তবে সিনেমার হিরো বা হিরোইন কে সেটা আর দেখে লাভ নেই, সিনেমা হিট হবেই। দিন দিন রাজামৌলির আইডিয়া, রাজামৌলির চিন্তাভাবনা যেন সকল মানুষকে ছাপিয়ে যাচ্ছিল। সকল মানুষ যেটাকে অসম্ভব বলে ছেড়ে দিত আর রাজামৌলি সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য চেষ্টা করে যেতেন। তার এমন একটি উদাহরণ হলো 2012 সালের তৈরি করা একটি সিনেমা ইগা, যার হিন্দি ভার্সন মাক্ষী। আপনারা সকলেই দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা বলুন তো, কজন ভাবতে পেরেছে যে একটা সিনেমার লিড রোলে একটা মাছি হতে পারে? হ্যাঁ, এটাই হলো এস রাজামৌলি। আর এভাবেই তার পিতা পুত্র জুটি সারা জীবনে যা কিছু হারিয়েছেন তার থেকে অনেক গুণ বেশি অর্জন করতে থাকেন। এত কিছু অর্জনের পরেও রাজামৌলিকে একেবারে ডাউন টু আর্থ জীবনযাপন করতে দেখেন সকলেই। যত সফলই হন না কেন তিনি বরাবর মাটির সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু তখনও পর্যন্ত সেই দিনটা বাকি ছিল যখন 2015 সালে তার জীবনের সেরা সিনেমা বাহুবলী বানিয়ে ফেলেন এবং বলিউডকে মেসেজ দিয়ে দেয় যে বলিউড এখনও কতটা পিছনে পড়ে আছে। এই সিনেমাটি সেই সময় তেলেগু নয়, পুরো বলিউড বক্স অফিসের সবচেয়ে হিট সিনেমা ছিল। এই সিনেমাটি একদিনে 75 কোটি টাকা ইনকাম করে সমস্ত ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছিল এবং এই সিনেমাটি পুরো ভারতবর্ষকে এক সুতোই বেঁধে দেয়। সমস্ত ভারতবর্ষের লোক ভুলে গিয়েছিল যে এই সিনেমাটি দক্ষিণ ভারতের, কারণ তাদের মাথায় তখন একটাই জিনিস ঘুরছিল, সিনেমাটি দেখতে হবে। এবং দেখার পর আরও একটা চিন্তা মাথায় ঢুকে যায় যে এর পার্ট 2 কবে আসবে। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সমস্ত ভারতবাসী। এরপর যখন বাহুবলী 2 আসলো সেটিও অল টাইম ব্লকবাস্টার এবং নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে দেয়। তারপরেও রাজামৌলি থামলেন না। তিনি এবার এমন সিনেমার উপর কাজ করতে থাকেন যে সিনেমাটি শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে রাজ করেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমি বলছি 2022 সালে রিলিজ হওয়া RRR এর কথা, যে সিনেমাটি বানাতে খরচ হয়েছিল প্রায় 500 কোটি টাকা, যা ছিল সেই সময়কার সবচেয়ে বেশি বাজেটের ছবি এবং সিনেমাটি পুরো দুনিয়াতে 1400 কোটি টাকা ইনকাম করে প্রমাণ করে দিয়েছিল যে রাজামৌলি ইন্ডিয়ার বেস্ট ডাইরেক্টর। এবং এই সিনেমাটি রিলিজ হওয়ার পর সকল ভারতবাসী একটা কথাই বলতে থাকে যে বলিউডকে সাউথের কাছ থেকে কিছু শেখা দরকার, কারণ এই সিনেমাটি ইন্ডিয়ান প্রোডাকশন হাউসে তৈরি করা প্রথম সিনেমা যে সিনেমাকে একাডেমিক অ্যাওয়ার্ড দিতে বাধ্য হয়েছিল। এর সাথে এই সিনেমার গান নাট্টু নাট্টু শুধু ভারতবর্ষেই নয়, শুধু এশিয়ার মধ্যে প্রথম অরিজিনাল সং হিসাবে অস্কার জিতেছিল। যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন রাজামৌলির জীবনের সংগ্রামের কাহিনী এবং তার সফলতার কাহিনী। কিছুদিন আগেও বলিউড ডাইরেক্টর এবং নায়করা সাউথ ইন্ডিয়ান কোনো ডাইরেক্টরের সাথে কথা পর্যন্ত বলতেন না, আর আজকে সেই নায়ক এবং ডাইরেক্টররা সাউথ নর্থ ভুলে একত্রিত হয়ে সিনেমা বানানোর চেষ্টা করছে। যাই হোক, এখন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এস রাজামৌলির সমস্ত সিনেমা কেন বক্স অফিসে এত হিট হয়।